আমরা কিন্তু আপনাকে এরকমই দেখি। আশাবাদী মানুষ আপনি, আপনি ইতিবাচক চিন্তাভাবনা করতে ভালোবাসেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই সময়ে দলগুলোর কথা আমি আবারও বলি। যে যেমন ধরা যাক আমরা দেখলাম যে এনসিপি বলেছে যে তারা আসলে এই না হলে নির্বাচন করতে দেবে না। জামায়াত ইসলামী বলেছেন যে এই না হলে তারা নির্বাচন করতে দিবে না। মানে আপনারা বাদে মানে বিএনপি বাদে বাকি ২ দল নির্বাচনটা একটু যদি কিন্তু আছে, শর্তাধীন আছে। এবং সেটা নিয়ে এটা তো থাকবে, এটা পলিটিক্যাল পার্টি চায়। আচ্ছা পলিটিক্যাল পার্টি সবসময় আমরা বার্গেনিং করতে চাই, আচ্ছা বার্গেনিং করে সেটা বেস্ট আনতে চায়। এটা আমি কোনো অপরাধ মনে করি না। আচ্ছা এটাকে আমি মনে করি যে তার যদি পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে, এটা তার যোগ্যতা। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আপনার বার্গেনিং করছে, এটাকে আপনার আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার না। আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা মীমাংসা হওয়ার সুযোগ আছে। একটা প্রশ্ন করতে পারি যে অনেকে বলতেছেন মানে কেউ কেউ বলতেছেন যে আপনাদেরকে একটা সফরের মধ্যে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা চাওয়া ছিল যে এই টেবিলের বাইরে আলোচনাটা যেন একটু হয়। এটা কোনো অফিসিয়ালি এই ধরনের কোনো কথাবার্তা নেই। ডক্টর ইউনূস আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। আচ্ছা আপনি বিশ্বাস করবেন না যে ডক্টর মা আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার আজকে প্রথম আরেকটা ইভেন্টে দেখা হলো। আচ্ছা 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 তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। আচ্ছা আমাদের জামাত ইসলামের তাহের সাহেবের সঙ্গে আসার পরেই আচ্ছা আমার আজকেই প্রথম দেখা হলো। আচ্ছা 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 একমাত্র আনোয়ারের সঙ্গে কিন্তু আমার সামনের রুমে থাকতো, আচ্ছা তার সঙ্গে সরি জি তার সঙ্গে আমার একবার দেখা হয়েছে। আচ্ছা সুতরাং এই ধরনের এগুলো গসিপ করতে আপনারা ভালোবাসেন, আমরা স্টোরি তৈরি করতে ভালোবাসেন, এটা আমরা বুঝি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সুযোগও করে দিই আপনাদেরকে স্টোরি তৈরি করেন। দাদা আপনাদের সুযোগ করে দেন বলেই তো এটা সুযোগ করা যায়। আচ্ছা আরেকটা ব্যাপার একটু সমালোচনার জায়গা থেকে বলি যে প্রোডাক্ট বিক্রি হতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু আরেকটা সমালোচনার জায়গা হচ্ছে যে বিএনপি তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বা সহকর্মী বা সহবন্ধু যদি এরকম বলি সতীর্থ, সে জামাত ইসলামের সাথে বিএনপির সম্পর্কটা কি খারাপ হওয়ার পেছনে কি কারণ আসলে? আপনার শোনেন একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। আচ্ছা একদম। আর প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি আছে, চিন্তা আছে, ভাবনা আছে। সব সময় যে একই রকম যাবে তা তো না, তাই না? জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত হ্যাঁ সেই সম্পর্কই আছে। আমরা ধরেন সে ফর এক্সাম্পল আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই আপনার এসে ছিল না, অ্যালায়েন্সে ছিল না, তাই না? আমাদের সমালোচনাই করছিল। তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই, একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি করতে চাই, আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, নাহলে ডেমোক্রেসি ফাংশনই করবে না। সো অ্যাজ এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে যেখানে আপনার ওই অবস্থা তৈরি করা। এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি সে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আমার কাছে মনে হয় যে না, আমি এটা সুবিধাবাদের জায়গা থেকে বলবো না, কিন্তু একটা অবভিয়াস প্রশ্ন যেটা থাকে, আপনি যেহেতু রাজনীতিতে শেষ কথা বলার কিছু নাই সেটা বলতেছেন, আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি কি বলবেন? আওয়ামী লীগের কার্যক্রম এখন আওয়ামী লীগ তো দুর্ভাগ্য করে আমরা ভাবি বিং দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, তার সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে সে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। তো এখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই, আপনার আস্থাও নেই, কারণ হি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল, দিস পার্টি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল, সেই যে কাজগুলো কমিট করেছিল, সেই কাজগুলো তো সে করেন, উল্টো হচ্ছে আলাদা একটা কালচার তৈরি করেছে ফ্যাসিজমের। যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে, তার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, সিরিয়াসলি বিচার হওয়া উচিত, এবং সেই জন্য তাদেরকে দণ্ড দেওয়া উচিত। ওকে, আওয়ামী লীগের দণ্ড দেওয়া
এবং পলিটিক্যাল পার্টি হিসাবে ওকে রাজনীতি করতে না দেওয়াটা কি এখন বিএনপির সিদ্ধান্ত, মানে বিচারের ব্যাপারে? না, পরে আমি একটা খুব পরিষ্কার করে বলি, এই ব্যাপারে অনেক কথা ওকে বলতে হচ্ছে, অনেক শুনতে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে এটা নিয়ে আমার অনেক কথাও চলছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি, আমরা স্টেটমেন্টে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সবাই বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই। কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে। এটাকে আইনের আওতায় আসতে হবে, দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে। সেই দিক থেকেই কথাগুলো বলা। এখন আপনি ধরেন, আমি একটা লিবারেল ডেমোক্রেট, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাইতাম, কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, তবে অবশ্যই তার বিচার হতে হবে। ওকে, আপনি বিচারের জায়গাতে বলছেন আরেকটা বিষয়, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরই আমার মানে একটি পত্রিকা, যেটি পশ্চিমবঙ্গের একটি পত্রিকা আপনাকে মিস কোট করেছে, যেটি আবার বিএনপি পক্ষ থেকে একটা, এটা আসলে কি মানে এটা যদি আমাদের ব্যাপারটা একটু বুঝি ভাই। এখানে নীতিগত প্রশ্ন আছে। নীতিগত প্রশ্নের মধ্যে হচ্ছে যে আপনি যদি চান না এই লোকটাকে আমরা হ্যারাস করবো, এই লোকটাকে আমরা মিডিয়ার মাধ্যমে তাকে ঝামেলায় ফেলবো, সেটা আমি ইচ্ছা করেই করতে হবে, ক্যাপাবিলিটি, তাই না? এখানে আমার সঙ্গে তো সে ধরনের কথাই কারো হয়নি, আমি পড়েছি, হ্যাঁ, আমার কোনো কথাই হয়নি। আর আমি তো কয়েকদিন আগেই বলেছি যে আমেরিকার তার কাজের জন্য, গণহত্যার জন্য বিচার হবে, কয়েকদিন আগে, কিছুদিন আগেই বলেছি। আমি আপনার জাতীয় পার্টির বলেছি যে জাতীয় পার্টির যদি কোনো অপরাধের বিরুদ্ধে বিচার হবে, জাতীয়কে ব্যান করে দেবো, এই কথা আমি কখনো বলিনি। আমি আপনাকে মানে যে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন আগেও দুই একটা উপশেষ প্রশ্নের জায়গা থেকে একটু আমি বলি যে বিএনপি, আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশের শেষ ক্ষমতায় ছিল 2006 সালে। তো বিএনপি 2006 সালের পরে বিএনপি কি রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়েছে? বিএনপি কি অন্যরকম একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে? কারণ আপনার রাজনৈতিক দর্শনটা কি ছিল সেটাকে বলেন। বিএনপি রাজনৈতিক দর্শনের মধ্যে আমরা যদি রাজনৈতিক দর্শন হিসেবে বলি, তাহলে আমরা জিয়াউর রহমান 19 দফা দেখেছি। 19 দফা দেয় শুধু না, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদ, 19 দফা, ফ্রি মার্কেট ইকোনমি, আপনার লিবারেল ডেমোক্রেসি, তাই তো? প্রত্যেকটার মধ্যে আমরা আছি না, আসলে শক্ত করে আছি, এমন কিছু পরিবর্তন, কোনো পরিবর্তন নেই। অনেকে বলে থাকেন যে আপনাদের রাজনৈতিক দর্শনে একটা বড় পরিবর্তন হয়েছে এই জায়গায় যে আপনারাই প্রথম 31 দফা দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন, কিন্তু যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো আপনারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান না, তখন চেঞ্জ করে এখন করবো না, তা তো মনে হয় সেটা পরিবর্তন, আমাদের সেটা পরিবর্তন না, এগুলো অবশ্যই। আমি আপনাকে বলি, তখন যখন ক্ষমতায় ছিলাম তখন বিকেন্দ্রীকরণ তো আমরাই করেছি ভাই, ওয়ান পার্টি সিস্টেম ছিল। আপনি এই কথা কেন বলেন আমি বুঝি না, যে আমরা ওয়ান পার্টি সিস্টেম একদলীয় সরকার করেছে আমাদের, সেখান থেকে আমরা আপনার বিকেন্দ্রীকরণ করে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছি। আমরা পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সেখান থেকে আমরা পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছি। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম কমিটি। আমার আপনার কাছে কোনো পত্রিকা ছিল না, 4টা মাত্র পত্রিকা তো সরকারের দখলে ছিল, আমরা সেটাকে ওপেন করে দিয়েছি। এগুলো তো হচ্ছে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জেস। না, আমার কাছে মনে হয়, আমার মনে হয়টা আমি বলি, আমার কাছে মনে হয় যে বিএনপির 31 দফা করে আমি যেটা বুঝছি, জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন ধরে যে আলোচনা করে যে সংস্কার করতে চায় সেটা 2022 সালে বা 21 সালে প্রকাশিত, কিন্তু বিএনপির এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে তার অভিজ্ঞতা সঞ্জাত, মানে 2001 কেন নয়, শুনুন, রাজনৈতিক দল তো কোনো আপনার ডগমা না, আচ্ছা, তার মতবাদটা অনেক রাজনৈতিক দল ডগমা, we don't believe in dogma. ওকে, আপনাকে আমি বলি, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা,
ইভেন এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি তাও কিন্তু পরিবর্তন আছে, এনেছে ইতিমধ্যে। ওরা বলছে কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, তাই না? আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, জিও পলিটিক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যদি পরিবর্তন আনতে না, আপনার দলিত থাকবে না। রাইট। কিন্তু সেই পরিবর্তনটাকে আপনারা মানে শিফট মনে করেন কিনা, যেহেতু কিছু ভুলের কথা আমি কোনো ভুলের কথা বলি, আমরা 2001 সালে কোনো ভুল করিনি। আমরা 2000 তার আগে কোনো ভুল করিনি। আমরা তখনকার প্রয়োজন ছিল যেটা সেটা করেছি। আপনি দেখেছেন 3 দলীয় জোট করেছি আমরা, 3 দলীয় জোট করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে গেছি, তাই না? আমরাই তো কেয়ারটেকার গভর্নমেন্টের অপোজ করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এসেছি। তো আপনি দলটাকে ছোট করে দেখেন কেন? এই দল বাংলাদেশের সবচাইতে বিপ্লবী দল, যারা পরিবর্তন করে নিয়ে এসেছে। আমি এটা ছোট করে দেখি না, আমি তাহলে এইটা বলি যে আপনি এই প্রশ্নে জবাব অবশ্য দিয়েছেন, এই 1 বছর 1.5 বছর ধরে আপনি অসংখ্যবার দিয়েছেন, যখন আপনাকে বলা হয়েছে যে আপনারা তো আসলে 15 বছর ধরে আন্দোলন করে কিছু করতে পারেন নাই, অন্য ছাত্রদের আন্দোলনের ফলে বাংলাদেশটার একটা পরিবর্তন হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, আপনাদের দেশে আন্দোলনের ভাগ নাই। আপনি বলবেন আমি জানি, বলবেন যে আপনার এই কথাগুলো বাজারে যাবে, because this interview is a product. তো ব্যাপারটা খুব পরিষ্কার। আমরা প্রথম থেকে since beginning, আমলিক ক্ষমতা আসার পর থেকেই যখন সে আপনার এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কর্মকাণ্ড শুরু করেছে, আমরা এটা বিরোধিতা শুরু করেছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে, ওই থেকে আমরা তার বিরুদ্ধে পুরোপুরি রেস্টোরেশন ডেমোক্রেসি আন্দোলনে হয়েছে। এই আন্দোলনে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমার মতো মানুষ, আমি 11 বার জেলে গেছি, 11 বছর জেল খেটেন, তার আমার সবকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছে, নির্বাসিত হতে হয়েছে, তাই না? 1700 মানুষ ইনক্লুডিং ইলিয়াস আহমেদ, আমার এমপি তাকে ফোর্স দিয়েছে, অ্যাপিয়ারেন্স হয়েছে, 20,000 লোককে নিহত করা হয়েছে। সেই দলটাকে আপনি কি করে বলতে পারেন যে সেই দলটা তো, এটা তো আপনার যে ভিত্তি যেটাকে বলে আপনার ফাউন্ডেশন, যে দালানের যে পিলারগুলো সহ দালান, শক্ত দালানগুলো তৈরি করে দিয়েছে বিএনপি। আর ছাত্রদের আন্দোলনের ব্যাপারটা আমি চিৎকার করছি বারবার, আপনি ইউ ফাইন্ড আউট অল মাই স্পিচেস, কোথায় আমাদের সেই যুবক, কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে, বাংলাদেশ করতে এনেছে, কে আছে জোয়ান হওয়া গোয়ান বাকিতে ভবিষ্যৎ, ওইখান থেকেই তো উঠেছে। ঠিক আছে, আমি তাহলে শেষ প্রসঙ্গে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসবেন কবে? উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেমগুলো যাবে, 1 2 নম্বর যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল, হি উইল কাম। লিগাল প্রবলেম কি এখনো অবশিষ্ট আছে? এখন আছে, আমারই তো আছে। আচ্ছা, তো আপনি আপনার লিগ্যাল প্রবলেম আছে স্টিল, আপনি আমরা থেকে এটা ফেস করছি, যে আপনি থেকে ফেস করছি, কিন্তু আমরা চাচ্ছি যে এক মানুষকে অবস্থা, উনি আমাদের নেতা, এই জাতির নেতা উনি এখন, তাকে তার সমস্ত সিকিউরিটি অল রেসপেক্ট আমাকে দিতে হবে। সেই জন্যই আমরা পার্টির সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে that he should come, he will come. আমার একটা কৌতূহল, এই প্রশ্ন আমি বারবার করি, সেজন্য আমার কৌতূহলটা প্রতিবারে, উনি 1 নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে 1 নাম্বার ঝুঁকি উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করছেন? না, নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা ওইভাবে দেখি না। আচ্ছা, কারণ পিপুলস ব্যাংক, পিপুলস, তাকে নিরাপত্তা তো তার পিপুলস দেবে। ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কনস্পিরেসি যারা করছে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার, যারা ফ্যাসিবাদ চালিয়েছে এতদিন ধরে, তার কি এত সহজে সব চলতে আসতে চাই না? ক্ষমতার দরকার নেই। শোনেন, আমেরিকাতে সেদিন একজন মারা গেলেন, মেরে ফেলা হলো, তাই না? সেই ক্ষমতা ছিল, ওটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই, তার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই।